পালানোর আগে শেখ হাসিনা জোর করে বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। তিনি এতটাই ভেঙে পড়েন যে নৌ, সেনা ও বিমান বাহিনীর প্রধানদের ডেকে চাপ প্রয়োগ করতে থাকেন, কিন্তু ঘড়ির সুতো ততক্ষণে ছিঁড়ে গেছে। পালানোর আগ মুহূর্তে হতাশ শেখ হাসিনা কি করেছিলেন, কি বলেছিলেন, চলুন জেনে নেওয়া যাক। সকাল 10:30টার দিকে প্রায় 1 ঘন্টা বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদেরকে চাপ দিতে থাকেন তিনি। পরিস্থিতি যে একদমই হাত থেকে বেরিয়ে গেছে সেটা তিনি কোনোভাবেই মানতে চাইছিলেন না। তিনি কারফিউ আরও কড়াকড়ি করতে বলেন, কিন্তু সকাল 9টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা বাঁধ ভাঙা জোয়ারের পানির মতো নামতে শুরু করেছিল। তাই অবস্থা আরও বেগতিক হয়ে যায়। 10টা নাগাদ ঢাকার বিভিন্ন পয়েন্টে জমায়েত আরও বড় হতে থাকে। তাই 3 বাহিনীর প্রধান ও পুলিশের আইজিপিকে প্রধানমন্ত্রীর বাসভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করেন। আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা বাহিনী সাজোয়া জানে লাল রং দিয়ে দিচ্ছেন, সাজোয়া জানে পর্যন্ত উঠে পড়ছেন। এরপরও কেন তারা কঠোর হচ্ছে না এই বিষয় নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা। এছাড়া তিনি বিশ্বাস করে এই কর্মকর্তাদেরকে পদে বসিয়েছেন সেটা উল্লেখ করে। আইজিপি জানান, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও বেশি সময় আর কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। ওই সময় পুলিশের শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকেও বোঝানো হয় বল প্রয়োগ করে আর বেশি সময় এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়, কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাইছিলেন না। তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে অন্য কক্ষে আলোচনা করেন। তাকে পরিস্থিতি অবগত করে শেখ হাসিনাকে পরিস্থিতি বোঝাতে অনুরোধ করেন। শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন, কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনড়। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব অজিত জয়ের সঙ্গেও কথা বলেন এক শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন। জয় তার মাকে বোঝান দেশে থাকা তার মায়ের জন্য নিরাপদ নয়। শেখ হাসিনার শারীরিক নিরাপত্তার জন্য সবাই উদ্বিগ্ন ছিল। তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। তিনি একটি ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য। ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল পরিমাণ ছাত্র জনতা উত্তরা থেকে গণভবনের দিকে রওনা হয়েছে। দূরত্ব বিবেচনায় 45 মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয়। ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে। এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ড করতে না দিয়ে 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়। এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরের হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখান থেকে তার কয়েকটি লাগেজ ওঠানো হয়। তারপর তারা বঙ্গভবনে যান। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা 2:30টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা। হেলিকপ্টারটি ভারতের আকাশে প্রবেশের পর কিছুক্ষণ উড্ডয়ন করে আগরতলা বিএসএফ এর একটি হেলিপ্যাডে অবতরণ করেন। সেখান থেকে দিল্লি যান বলে ভারতীয় গণমাধ্যমে খবর বের হয়েছে। শেখ হাসিনা নয়াদিল্লির কাছেই ভারতীয় সেনাবাহিনীর হিন্দন বিমান ঘাঁটিতে বিকেলে অবতরণ করেন। ভারতীয় সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা তাকে স্বাগত জানান। তার পরবর্তী গন্তব্য এখনো অনিশ্চিত। পালানোর দিন সকালেও শেখ হাসিনা জানতেই পারেনি আন্দোলন কতটা তীব্র। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, শেখ হাসিনার আশেপাশের মানুষদের মিথ্যা আশ্বাসের কারণে তিনি আন্দোলনের ব্যাপকতা বুঝতে পারেননি। তারা নেত্রীকে খুশি রাখতে নেতিবাচক কিছু বলেননি। আর টিভি দেখেও আন্দোলন সম্পর্কে ধারণা পাওয়া কঠিন, কারণ 2-1টা টিভি চ্যানেল ছাড়া বাকিরা সত্য তুলে ধরার ব্যাপারে অতটা তৎপর ছিল না। সে যাই হোক, নেত্রী পালালেও আওয়ামী লীগের অনেক নেতা এখনো দেশ ছাড়তে পারেনি। বেশিরভাগই আত্মগোপনে রয়েছে। তাদের বাসভবন ও ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এবং এ পর্যন্ত ছাত্র হত্যা ও খুনের দায়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও এমপি ধরা পড়েছে। গত 2 দিন আগে দরবেশ বাবা নামে খ্যাত সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হক মৎস্য ট্রলারে করে পালানোর সময় সীমান্তে ধরা পড়ে। এমনকি পালানোর জন্য এয়ারপোর্টে গিয়েও ধরা পড়ে যান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। বর্তমানে তিনি রয়েছেন রিমান্ডে এবং বর্তমানে আওয়ামী লীগের বেশ কিছু সাবেক এমপি মন্ত্রী এই মুহূর্তে আটক হয়েছেন।